স্টুডেন্ট, আজকে আমি আবারও তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। গতকাল আমি ক্লাস 10 এর ভূগোলের প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে ক্লাস 12 এর প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। তো ক্লাস 12 স্টুডেন্টদের বলছি, তোমরা হয়তো সিলেবাস সম্পর্কে জানো বা প্র্যাকটিক্যাল সিলেবাসে কি কি রয়েছে জানো, তাও আমি আবার তোমাদের বলে দিচ্ছি যে প্র্যাকটিক্যাল সিলেবাসে তোমাদের কি কি রয়েছে। তো প্রথমে রয়েছে ইন্টারপ্রিটেশন অফ টপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র পার্ট। দ্বিতীয় রয়েছে হচ্ছে ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ। তৃতীয় রয়েছে রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। চতুর্থ রয়েছে তোমার প্রজেক্ট ওয়ার্ক এবং লাস্ট বা ফাইনালি রয়েছে ল্যাবরেটরি নোটবুক ও ভাইভা। তো এই 5টি বিষয় তোমাদের প্র্যাকটিক্যালে রয়েছে। আজকে তোমাদের যে প্র্যাকটিক্যাল বিষয়টি আমি করাবো সেটা হচ্ছে ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ। তো ক্লাস শুরু করার আগেই প্রথমেই আমরা জেনে নেব যে মানচিত্র অভিক্ষেপ কাকে বলে। আচ্ছা, একখণ্ড সমতল কাগজে গোলাকার পৃথিবীর নির্দিষ্ট কোনো অংশ বা সমগ্র পৃথিবীকে স্কেল অনুসারে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের সাহায্যে অঙ্কন করাকেই মানচিত্র অভিক্ষেপ বলে। আমি আবার বলছি, একখণ্ড সমতল কাগজে গোলাকার পৃথিবীর নির্দিষ্ট কোনো অংশ বা সমগ্র পৃথিবীকে স্কেল অনুসারে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের সাহায্যে অঙ্কন করাকেই মানচিত্র অভিক্ষেপ বলে। আচ্ছা, মানচিত্র অভিক্ষেপের আরেকটি বিষয় আমি তোমাদের আগে বলে দিচ্ছি, যের মধ্যে রয়েছে দৃশ্যানুক অভিক্ষেপ আর অদৃশ্যানুক অভিক্ষেপ। দৃশ্যানুক অভিক্ষেপ কাকে বলে? দৃশ্যানুক মানে হচ্ছে যখন আলোর সাহায্যে কোনো অভিক্ষেপ অঙ্কন করা হয় তখন তাকে বলা হয় দৃশ্যানুক অভিক্ষেপ। বুঝা গেল? দৃশ্যানুক অভিক্ষেপ, দৃশ্যানুক অভিক্ষেপ। আর আরেকটি রয়েছে অদৃশ্যানুক অভিক্ষেপ। প্রথমে দৃশ্যানুক অভিক্ষেপটা বললাম, আমি তা আবার একবার বলে দিচ্ছি। আলোর সাহায্যে যখন কোনো অভিক্ষেপ অঙ্কন করা হয় তখন তাকে বলা হয় দৃশ্যানুক অভিক্ষেপ। আমি এটাকে আরো ভালো করে বলছি যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা যুক্ত স্বচ্ছ আলোক প্রতিসারী কাঁচ নির্মিত ভূগোলকের মধ্যে যদি আলোকপাত করা হয় তাহলে কি হবে, সেই তোমার হচ্ছে ওই ভূগোলকের ছায়া কোন একটি নির্দিষ্ট তলে গিয়ে পড়বে এবং এর সাহায্যে যে অভিক্ষেপটা অঙ্কন করা হবে তাকে বলা হয় দৃশ্যানুক অভিক্ষেপ। একে জ্যামিতিক অভিক্ষেপও বলা হয়ে থাকে। এবার আসা হচ্ছে অদৃশ্যানুক অভিক্ষেপ, মানে এটি আলোর সাহায্য ছাড়াই করা হয়। তাহলে এটির সংজ্ঞাটা কি হবে? এটি হচ্ছে অঙ্কের সাহায্যে বা বিভিন্ন গণনার মাধ্যমে বা বিশেষ কিছু উদ্দেশ্য সাধনের জন্য যখন অক্ষরেখা বা দ্রাঘিমাগুলোর কিছু পরিবর্তন ঘটিয়ে অভিক্ষেপ অঙ্কন করা হয় তখন তাকে বলা হয় অদৃশ্যানুক অভিক্ষেপ। তাহলে বোঝা গেল দৃশ্যানুক আর অদৃশ্যানুক অভিক্ষেপ কি। আচ্ছা, এবার আসি, দেখো তোমাদের সিলেবাসে মানচিত্র অভিক্ষেপের দুইটি অভিক্ষেপ রয়েছে। একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ এবং অপরটি রয়েছে সিম্পল কোনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ। তো আজকে যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। আচ্ছা, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। আচ্ছা, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কাকে বলে এটা জানার আগে আমরা প্রথমে অভিক্ষেপ যে অঙ্কন করব তার
যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সেগুলি সম্পর্কে কিছুটা আগে জেনে নেব। ঠিক আছে, তো চলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে প্রথমে কিছু একটু জেনে নিই। তোমরা আগের ক্লাসে পড়েছো, মানে ক্লাস 9-এ সম্ভবত পড়েছো যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা কাকে বলে। ধরো এটি একটি পৃথিবী, তাই তো। এবার এই মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে একটি রেখা বিস্তৃত, যেটাকে বলা হয় নিরক্ষরেখা, যার মান হচ্ছে কত, 0 ডিগ্রি। এবার অক্ষরেখা কাকে বলে আমি বলছি, পৃথিবীর উপর কল্পিত যে রেখাগুলি বা পৃথিবীর উপর কল্পিত বা পরিবেষ্টিত বৃত্তগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, সরি আমি ভালো করে বলছি, পৃথিবীর উপরে পূর্ব থেকে পশ্চিমে কল্পিত রেখাগুলিকেই বলা হয় অক্ষরেখা। বোঝা গেল? এই নিরক্ষরেখা থেকে 1 ডিগ্রি এরকম 1 ডিগ্রি 1 ডিগ্রি করে একদম এদিকে রয়েছে 90টি অক্ষরেখা। ঠিক একই রকম ভাবে এদিকেও 1 ডিগ্রি 1 ডিগ্রি করে রয়েছে 90টি রেখা। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, দেখো মাঝখানে যেহেতু নিরক্ষরেখা রয়েছে, যার জন্য এই নিরক্ষরেখা পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করেছে। দেখো এর উপরটা হচ্ছে উত্তর অংশ, নিচেরটা হচ্ছে দক্ষিণ অংশ। তাহলে বোঝা গেল অক্ষরেখা সম্পর্কে। তোমরা এগুলো জানো, জাস্ট আমি বলে দিচ্ছি। তো এগুলো হচ্ছে অক্ষরেখা। দ্রাঘিমা রেখা কি? একই রকম ভাবে দেখো পৃথিবীর উপর কল্পিত যে রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সেই রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। দেখো পৃথিবীর উপর এই সব রেখাগুলো কল্পনা করা আছে কোথায় কোথায়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে। ঠিক একই রকম ভাবে এই রেখাটিরও মান 0 ডিগ্রি, যেটাকে আমরা বলি মূল মধ্যরেখা। এবার দেখো যেমন নিরক্ষরেখা পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করেছে, ঠিক একই রকম ভাবে এই মূল মধ্যরেখাও পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করেছে। তাহলে এদিকে ভাগটা কি বলা হয়, পূর্ব গোলার্ধ, আর এদিকে একটা পশ্চিম গোলার্ধ। এই পূর্ব গোলার্ধেও ঠিক অক্ষরেখার মতোই 1 ডিগ্রি 1 ডিগ্রি করে এদিকে রয়েছে টোটাল 180টি দ্রাঘিমা রেখা, আর এদিকেও 1 ডিগ্রি 1 ডিগ্রি করে রয়েছে 180টি দ্রাঘিমা রেখা, অর্থাৎ টোটাল দ্রাঘিমা রেখা 360টি। তাহলে তোমরা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সম্পর্কে জানলে। এবার আসি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কাকে বলে। সমক্ষেত্রফল বেলন অভিক্ষেপ কাকে বলে, এই যে দেখো এখানে ধরো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি কল্পনা করা রয়েছে। ঠিক আছে, এবার এখানে যদি কোনো একটি নল বা বেলন, এখানে ধরো কোনো একটি নল বা বেলন দ্বারা পৃথিবীকে বেষ্টন করা হলো বা আবৃত করা হলো, তাহলে কি হবে, এই বেলন বা নলের উপরে ভূগোলকের ছায়া পড়বে, তাই না? তাহলে ভূগোলকের ছায়া পড়লে তখন এই বেলন বা নলটিকে নিচ থেকে উপর পর্যন্ত কেটে বিস্তৃত করলে এই ছবিটি একটি আয়ত বা বেলন বা নলটি একটি আয়তক্ষেত্রে পরিণত হবে, যার জন্য এটিকে বলা হয় সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। আমি আবার একটু বলছি, দেখো এই পৃথিবীকে একটি বেলন বা নল দ্বারা আবৃত করা হয়েছে, তাই না? এবার এই বেলন বা নলের উপরে কি হচ্ছে, এই ভূগোলকের ছায়াগুলো প্রতিফলিত হচ্ছে। এই প্রতিফলিত হওয়ার ফলে এগুলোই রেখাগুলো সেই কাগজের উপরে বা বেলন বা নলের উপরে অঙ্কন করা হচ্ছে, এবং অঙ্কন করার পরে এই নলটিকে নিচ থেকে উপর পর্যন্ত বা উপর থেকে নিচ পর্যন্ত তোমরা যদি কেটে বিস্তৃত করো তাহলে কি হবে, একটা আয়তক্ষেত্রে পরিণত হবে, যার জন্যই এটিকে বলা হয় সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। এবার আসি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কে আবিষ্কার করেছে। সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আবিষ্কার করেছে জার্মান বিজ্ঞানী জোহান হেনরিক লাম্বার্ট।
ঠিক আছে, জার্মান বিজ্ঞানী জোহান হেনরিক লাম্বার্ট। আচ্ছা, এবার মানচিত্র অভিক্ষেপ কিভাবে, মানে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কিভাবে অঙ্কন করবে সেটা আমি আলোচনা করছি। ধরো তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, আমি জেনারেলি ধরে নিচ্ছি যে 1:100 মিলিয়ন, 100 পরে 6টা শূন্য, মিলিয়ন স্কেল অনুসারে একটি বেলুন অভিক্ষেপ অঙ্কন করো যখন অক্ষরেখার বিস্তার বা অক্ষাংশের বিস্তার 40 ডিগ্রি নর্থ থেকে বা 40 ডিগ্রি বা 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, এবং দ্রাঘিমাংশের বিস্তার 30 ডিগ্রি ইস্ট টু 30 ডিগ্রি ওয়েস্ট, যখন এবং এই অক্ষরেখা ও দ্রাঘিমাংশের অন্তর অক্ষাংশ ও দ্রাঘিমাংশের অন্তর 10 ডিগ্রি। তাহলে একটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটি তোমরা লিখে নিতে পারো। দেখো, এই যখন এরকম প্রশ্ন দেওয়া থাকলে তখন আমাদের প্রথমেই দেখে নিতে হবে যে অক্ষাংশ কত রয়েছে। দেখো এখানে অক্ষাংশ কত রয়েছে, 40 ডিগ্রি নর্থ টু 40 ডিগ্রি সাউথ, তাই না? এবং দ্রাঘিমাংশ কত রয়েছে, দ্রাঘিমাংশ রয়েছে 30 ডিগ্রি ইস্ট থেকে 30 ডিগ্রি ওয়েস্ট, বা 30 ডিগ্রি পূর্ব থেকে 30 ডিগ্রি পশ্চিম। এবং এই দেখো অন্তর, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই অক্ষরেখা মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ দেওয়া আছে, অন্তর কত, অন্তরটা কত দেওয়া আছে, 10 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ধরো একটা প্রশ্ন হলো, প্রশ্নটা তোমরা লিখে নিতে পারো। আচ্ছা, এরপরে এই প্রশ্নানুসারে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আমরা কিভাবে অঙ্কন করব, ঠিক আছে, সেটি জেনে নিই। চলো আমি এটা মুছে দিচ্ছি। তোমাদের প্র্যাকটিক্যালে যে ম্যাপ প্রজেকশন রয়েছে, সেই ম্যাপ প্রজেকশনে যে দুটি বললাম, একটা সিলিন্ড্রিক্যাল ইকুয়ালিয়ার প্রজেকশন ও একটি সিম্পল ইকুয়ালিয়ার প্রজেকশন, দুটোই কিন্তু গ্রাফিক্যালি অঙ্কন করার কথা বলা হয়েছে। বুঝে গেল, দুটো বলা হয়েছে গ্রাফিক্যালি। মানে ম্যাপ প্রজেকশন দুটি পদ্ধতিতে অঙ্কন করা হয়, একটা হচ্ছে গ্রাফিক্যালি এবং একটি ম্যাথমেটিক্যালি। কিন্তু তোমাদের সিলেবাসে বলেই দেওয়া আছে এই ম্যাপ প্রজেকশন গুলিকে গ্রাফিক্যালি অঙ্কন করতে হবে। তো চলো ম্যাপ যে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কিভাবে
গ্রাফিক্যালি পদ্ধতির মাধ্যমে অঙ্কন করা যায় সেটা আমরা শিখে নিই। দেখো, প্রথমেই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এইভাবে আমরা এই অভিক্ষেপটি অঙ্কন করব। আচ্ছা, আমরা দেখো যে কোনো কাজ করার আগে কি করি, ওই কাজটিকে নিয়ে আগে পরিকল্পনা করি যে কিভাবে করব, কি হবে, তাই না? তাহলে ঠিক একই রকম ভাবে আমরা যে প্রশ্নটা দেখলাম বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপের যে প্রশ্নটি দেখলাম সেটা প্রথমে আগে প্ল্যানিং করতে হবে বা পরিকল্পনা করব। কি পরিকল্পনা করব সেরকম দেখো, প্রথমে বলি স্টেপ 1 বা স্টেপ 1 বা তোমরা লিখতে পারো প্রথম ধাপ। ঠিক আছে, প্রথম ধাপে কি করব, অক্ষরেখার পরিকল্পনা করব। ঠিক আছে, তাহলে আসো লিখে নিই, অক্ষরেখার পরিকল্পনা। ঠিক আছে, কারণ করলাম অক্ষরেখার পরিকল্পনা। এবার আমাকে প্রশ্ন দেখতে হবে যে অক্ষরেখা কত থেকে কত ছিল। অক্ষরেখা ছিল দেখো প্রশ্নে 40 ডিগ্রি নর্থ টু 40 ডিগ্রি সাউথ। তাহলে দেখো 40 ডিগ্রি নর্থ টু 40 ডিগ্রি সাউথ। তাহলে প্রথমে আমি মাঝে জিরো নিয়ে নিলাম, যেমন করে তোমাদের পৃথিবীতে অক্ষরেখা দাগিমা করে বিন্যাস দেখেছিলাম ঠিক একই রকম ভাবে। তবে এখানে একটি রেখা অঙ্কন করলাম যেটিকে আমি জিরো ধরে নিলাম, জিরো মানে হচ্ছে ধরো নিরক্ষরেখা। এবার এটা করার পরে তোমাকে প্রথমেই দেখতে হবে অন্তর কত রয়েছে। দেখো তোমাদের প্রশ্নে দেওয়া আছে অন্তর হচ্ছে 10 ডিগ্রি করে। তাহলে আমাকে কি করতে হবে, 10 ডিগ্রি 10 ডিগ্রি করে এদিকে যেতে হবে এবং 10 ডিগ্রি 10 ডিগ্রি করে নিচে আসতে হবে। যেহেতু এই জিরোর উপর এদিকটা হচ্ছে নর্থ এবং এদিকটা হচ্ছে সাউথ, তোমাদের গ্লোবে কিন্তু তাই বলেছিলাম। তাই এটা 10 ডিগ্রি করে করে তাহলে কোথায় যেতে হবে, এদিকে 40 অবধি। তাহলে এটা 10, 20, 30, 40, 40 সব ডিগ্রি দিতে হবে নর্থ। ঠিক একই রকম ভাবে এদিকেও 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি। এটা হচ্ছে সাউথ। তাহলে বোঝা গেল। তাহলে 10 ডিগ্রি 10 ডিগ্রি করে কেন আমি 40 ডিগ্রি গেলাম উত্তরে এবং কেন আমি 40 ডিগ্রি আসলাম দক্ষিণে, যেহেতু অন্তর বলা আছে 10। যদি এই অন্তর 5 বলা থাকতো তাহলে 5 5 করে যেতাম, মানে 5 ডিগ্রি 10 ডিগ্রি 15 ডিগ্রি 20 ডিগ্রি করে 40 যেতাম। ঠিক একই রকম ভাবে এদিকেও 5 ডিগ্রি 10 ডিগ্রি 15 ডিগ্রি 20 ডিগ্রি করে 40 আসতাম। এখানে সেই জন্যই বলছি যে ইন্টারভ্যাল যেটা সেটা হচ্ছে ভাইটাল। তাহলে এতটুকু তোমরা বুঝতে পেরেছো কেন 40 অব্দি গেলাম উত্তরে, কেন 40 অব্দি আসলাম দক্ষিণে, যেহেতু ইন্টারভেল বলে দিয়েছে 10 এবং অক্ষাংশে বিস্তারও বলে দিয়েছে 40 করে। ঠিক আছে, এটা গেল হচ্ছে স্টেপ 1। দ্রাঘিমা রেখার পরিকল্পনা করব। যেভাবে অক্ষরেখার পরিকল্পনা করলাম ঠিক একই রকম ভাবে দ্রাঘিমা রেখার পরিকল্পনা করব। তাহলে লিখব এখানে স্টেপ 2, স্টেপ 2 দ্রাঘিমা রেখার পরিকল্পনা। ঠিক আছে, দ্রাঘিমা রেখার পরিকল্পনা করছি। প্রথমেই মাঝে দেখো জিরো, তাহলে জিরোর এদিকটা কি হয়ে গেল ওয়েস্ট আর এদিকটা ইস্ট। এবার দেখো কত ইস্ট টু কত বলেছে, 30 ডিগ্রি ইস্ট টু 30 ডিগ্রি ওয়েস্ট বলেছে এবং অন্তর কত বলেছে 10। তাহলে ঠিক একই রকম ভাবে আগের মতোই 10, 20, 30 ডিগ্রি ইস্ট এবং এদিকেও 10, 20 এবং 30 ডিগ্রি ওয়েস্ট। বোঝা গেল? তাহলে দ্রাঘিমা রেখার পরিকল্পনা আমাদের হয়ে গেল। এখানেও যদি বলতো দ্রাঘিমা রেখা শুধু একটি বলতে পারতো, 20 ডিগ্রি থেকে বা 20 ডিগ্রি ইস্ট থেকে 80 ডিগ্রি ইস্ট,
তাহলে কিন্তু আমার এদিকটা দরকার হতো না, কারণ ডাইরেক্ট 20 ডিগ্রি ইস্ট থেকে আমি 20 ডিগ্রি 80 ডিগ্রি ইস্টে চলে যেতাম। যেহেতু দেখো দুই গোলার্ধই বলা আছে, সেই জন্য মাঝে 0 এবং তারপরে একই রকম ভাবে 10 20 করে 30 এবং ওদিকেও সেম। ঠিক আছে, তাহলে আমাদের স্টেপ 2 কমপ্লিট হলো। এবার আসা হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 বা লিখতে পারো তৃতীয় ধাপ। ঠিক আছে, স্টেপ 3 তে কি, স্টেপ 3 তে আমাদের ক্যালকুলেশন করতে হবে বা সমাধান করতে হবে। তাহলে এখানে লিখি সমাধান। স্টেপ 3 এখানে ডাইরেক্ট তোমরা এখানেও লিখতে পারো স্টেপ 3 দিয়ে সমাধান। সমাধান, ঠিক আছে। তাহলে এবার অঙ্ক করব। অঙ্কটা কি, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়। ব্যাসার্ধ নির্ণয়, এই নির্ণয় লেখার পরে এখানে সমান সমান দিয়ে একটা লম্বা দাগ টানতে হবে। ওখানে যেহেতু জায়গা নেই, আমি নিচের দিকে তোমাদের করে দেখাচ্ছি। লম্বা একটা দাগ টানলাম। উপরে লিখবো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। আর নিচে লিখবো প্রদত্ত স্কেল, যে স্কেলটা দেওয়া আছে, প্রদত্ত স্কেল। ঠিক আছে, আমাদের এটা লিখতে হবে। উপরে হচ্ছে কি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ এবং নিচে হচ্ছে প্রদত্ত স্কেল, মানে যেটা অঙ্কে দেওয়া আছে। হলো, আমি এটা আবার এখানে মুছে দিচ্ছি, যেহেতু হয়ে যায় এটাকে আবার ভ্যানিশ করছি, যেহেতু জায়গা নেই। আচ্ছা, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে 6400 কিমি। হ্যালো, প্রদত্ত স্কেল দেখবে প্রশ্ন দেওয়া আছে, প্রদত্ত স্কেল কত দেওয়া আছে? 1:100 মিলিয়ন। তাহলে আমি ডাইরেক্ট লিখছি, এখানে 100 মিলিয়ন লিখছি। 100 এর পরে 6টা 0। তাহলে হলো এটা। এবার এটাকে কি করতে, যেহেতু কিমিতে রয়েছে, এটাকে সেমিতে কনভার্ট করতে হবে। দুটি পদ্ধতিতে করা যায়, এখানে ইঞ্চিতেও করা যায়, সেমিতেও করা যায়। এখানে যেহেতু কিমি দেওয়া আছে, সেই জন্য ইঞ্চি নয়, কিমিতে দেওয়া আছে, যার জন্য এখানে সেমিতে কনভার্ট করতে হবে। সেমিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে, তোমরা আগে ক্লাসে এগুলো শিখেছো যে এটাকে 1 লাখ সেমি দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তার পরের স্টেপটা কি হবে, আমি এখানে আবার ফিনিশ করছি, উপরে করছি। পরের স্টেপটা তাহলে পরে এখানে 6400 ইন্টু 1 লাখ সেমি। এখানে ব্র্যাকেটে লিখতে হবে, যেহেতু 1 কিমি ইকুয়াল টু 1 লাখ সেমি। হলো, এবং নিচে স্কেল যা আছে তাই। স্কেল কত আছে? 100 মিলিয়ন। আচ্ছা, এটা হলো। এটার পরে গুণ করে ভাগ করে দেবো। এটা কত আসবে তাহলে? গুণ করা হয়, আর তোমরা ডাইরেক্ট ভাগ করে দিতে পারো বা কাটাকাটি করে করতে পারো। তাহলে ধরো আমি গুণ করেই করছি। 3 1 2 3, এটা হয়ে গেল 640 মিলিয়ন। ঠিক একই রকম ভাবে এটাও যা আছে তাই। তাহলে এটাকে ভাগ করলে কত আসবে? 6.4 সেমি। কেন সেমি লিখবে, বুঝে গেল? তাহলে আমাদের অঙ্ক করে কত সেমি আসলো? 6.4 সেমি। ঠিক আছে, তাহলে আমাদের স্টেপ যে 3,
সেই স্টেপ 3 কমপ্লিট। এবার আমরা আসবো স্টেপ 4 এ। চলো স্টেপ 4। স্টেপ 4। আচ্ছা, এবার হচ্ছে সমক্ষেত্রবিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করা হবে। কোন পদ্ধতিতে? যেহেতু তোমাদের বলা আছে গ্রাফিক্যাল পদ্ধতিতে, সেই জন্য এটিকে গ্রাফিক্যাল পদ্ধতিতে অঙ্কন করছি। আচ্ছা, তোমাদের এই যে এখন যে প্র্যাকটিক্যাল যে অঙ্কন করাবে তার জন্য কি দরকার? প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট তোমরা আগের ক্লাসেই হয়তো কিনেছো এবং সেগুলির ব্যবহার সম্পর্কেও জানো। তো প্রথমে আমরা কি করব? সেট স্কয়ার দিয়ে খাতার মাঝখানে, সেট স্কয়ার দিয়ে খাতার মাঝখানে একটা সমান মানে সোজা সরলরেখা অঙ্কন করব। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা যদিও জানো। তাহলে খাতার উপরে যে দেখবে খাতার উপরে কাটা অংশটা আছে সেটাকে যদি তোমরা সমান করো তবে হয়ে যাবে। ধরো আমার যে বোর্ডটা রয়েছে, বোর্ডের এই উপরে অংশটা ধরো সমান, তাই না? তাহলে ধরো আমি প্রথমে এটাকে সমান করলাম, ঠিক আছে? ধরো এটাকে দিয়ে এদিকটাতে সমান করলাম, ছবিটা যেহেতু বড় হবে তাহলে সেদিকে সমান করলাম। সমান করে করার পরে কি হবে? এটাকে বাঁদিকে আমি ধরো এইভাবে লাগালাম, হলো? লাগিয়ে কি করলাম? এটাকে নিচের দিকে নামাচ্ছি, খাতার মাঝে সরলরেখাটা আঁকবে, এটাকেও ঠিক এইভাবে একইভাবে নিচের দিকে নামাচ্ছি। নিচের দিকে নামানোর পরে ধরো এটা মিডিল হচ্ছে, মিডিলের দিকে একটা সরলরেখা আমি অঙ্কন করলাম, ঠিক আছে? তারপরে এটাকে সরিয়ে নিয়ে আমি বাঁদিকে কিন্তু কোন দিকে কিন্তু নড়বে না, হ্যাঁ? এটাকে সরিয়ে নিয়ে আমি এদিকেও একটা বড় করে সরলরেখা অঙ্কন করলাম। এই সরলরেখা দুটোই বড় করে অঙ্কন করবে, কোনো নির্দিষ্ট মাপ ছাড়াই। তাহলে আমি হাত দিয়ে অঙ্কন করছি, স্টেট যত বড়ই হোক এবারে অঙ্কন করলাম। প্রথমে আমি এটা করলাম। এটা করার পরে রুল কম্পাস দিয়ে 6.4 মাপটা, বা রুল কম্পাস দিয়ে এইভাবে ডাইরেক্ট নিতে পারি, বা তোমরা এদিকে স্কেল বসিয়ে, এখানে ধরো এদিক থেকে স্কেল বসিয়ে তোমরা 6.4 কেটে নিতে পারবো। ধরো এখানে 6.4 আমি একটা ধরছি যে এইখানে আসলো, সাপোজ ধরলাম যে এইখানে আসলো 6.4, হলো? 6.4 এই মাপটা পাওয়ার পরে আমি এখানে কি করব? এই যে রুল কম্পাস বসাবো, বসিয়ে এই 6.4 মাপ অবধি এইভাবে গিয়ে এটাকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। বুঝতে পেরেছো? এই 6.4 এইভাবে মাপ নিয়ে এইভাবে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। অর্ধবৃত্ত যেন এই রেখার বাইরে না যায়, ঠিক আছে? তাহলে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করছি। যেহেতু এটা খুব ছোট, আমি হাত দিয়ে অঙ্কন করছি। হলো? তো ধরো এটা একটা অর্ধবৃত্ত হলো। আচ্ছা, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে প্রোটেক্টর দিয়ে আমরা যে প্ল্যানিং করেছিলাম সেই প্ল্যানিংটাকে সঠিকভাবে প্রতিস্থাপিত করা। আচ্ছা দেখো, এই যে আমি রেখাটা অঙ্কন করলাম, এই রেখাটাই হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে? এই যে আমি রেখাটা অঙ্কন করলাম এটা কত? 0 ডিগ্রি। এবার কি করব? এবার হচ্ছে এই প্রোটেক্টরটাকে বা চাঁদাটাকে আমি এখানে বসাবো, ঠিক আছে? দেখে এখানে বিভিন্ন মাপ দেওয়া আছে। তোমরা যদি 0টাকে বাঁ দিকে বসাও, সরি 0টাকে যদি ডান দিকে বসাও তাহলে তোমাদের মাপগুলো সুবিধা হবে। কিন্তু তুমি যেদিকেই বসাও মাপ সব দিকে একই আছে। তাহলে এখানে বসানো হলো, বসে কি করা হবে? 10, 20, 30 করে কত যেতে হবে? 40। ঠিক একই রকম ভাবে এদিকেও 10, 20, 30, 40, ঠিক আছে? ঠিক তাহলে আমি এখানে নিয়ে নিচ্ছি এটা আন্দাজেই, আমি এই মাপগুলো এখানে নিচ্ছি। কত? তাহলে এখানে 10 আসলো, এখানে 20, এখানে 30, এখানে
40। সাপোজ ধরছি ঠিক একই রকম ভাবে এখানে 10, এখানে 20, এখানে 30, এখানে 40 হলো। এটা করার পরে এই যে রেখাগুলোকে এই কেন্দ্র থেকে তোমার এই বৃত্ত পর্যন্ত, এই অর্ধবৃত্ত পর্যন্ত বাড়াতে হবে বা যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা তাই করছি। এই কেন্দ্র থেকে এই রেখাগুলোকে আমরা এখানে যোগ করছি, একটা, দুটা, তিনটা, চারটা, ঠিক আছে? এরকম ভাবে নিচেও সব স্কেল দিয়েই করবে। হলো? তাহলে এগুলো ভিতরে ভিতরে লিখবে। এটা 40 বা এখান থেকে স্টার্ট করবে, এটা 0, এটা 10, 20, 30, 40 এস। এখানেও সেম 10, 20, 30, 40 ডিগ্রি এন। তাহলে এটা বুঝতে পেরেছো কিভাবে করা হচ্ছে? এরপরে কি করব? এরপরে এই যে এখানে যে একটা সরলরেখা অঙ্কন করেছি, এই সরলরেখার সমান করে এখানে একটি সরলরেখা অঙ্কন করব, সমান বা সমান্তরাল করে, ঠিক আছে? সমান না, সমান্তরাল করে স্পর্শক হিসাবে এই যে বৃত্তটা যেখানে সেট করেছে 6.4 যে মাপে, সেখানে আমরা একটা স্পর্শক অঙ্কন করব। তাহলে এটা কিভাবে করব চলো দেখিয়ে দিই। ধরো আমি এদিকে আসলাম, এটাকে প্রথমে ধরো এইভাবে আমি সমান করলাম, ধরো এরকম এই রেখাটাকে সমান করলাম। তারপর কি করবে? নিচে লাগাবো, লাগানোর পরে কি করবে? এটাকে আমি টেনে এদিকে আনলাম, টেনে আনার পরে ধরো এই যে এখানে আসলো, এখান বরাবর একটি সরলরেখা আমি অঙ্কন করব বড় করে, ঠিক আছে? তাহলে আমি এবার হাত দিয়ে করছি। এই রেখাটাকে আমি ধরো একটা স্পর্শক হিসাবে সেট স্কয়ার দিয়ে কিন্তু অঙ্কন ধরো করলাম। এটা বুঝতে পেরেছো? এবার আমি কি করব? দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করব, ঠিক আছে? দ্রাঘিমা রেখা অঙ্কন করার জন্য কি করতে হবে? দ্রাঘিমা রেখা অঙ্কন করতে এই যে 0 থেকে 10 বা এই যে গ্যাপ গুলো রয়েছে, এই গ্যাপ গুলো আমাকে ডিভাইডারে বা তোমার রুল কম্পাসও নিতে পারো, নিয়ে এই নিরক্ষরেখার উপরে বা 0 ডিগ্রি সরলরেখা যে রয়েছে তার উপরে তোমাকে এগুলো অঙ্কন করতে হবে। এবার এটা করার আগে তোমাকে প্রথমেই প্ল্যানিং এ দেখে নিতে হবে যে আমার টোটাল কয়টি দ্রাঘিমা রেখা ছিল, ঠিক আছে? দেখো প্ল্যানিং এ আমি দ্রাঘিমা রেখা করেছিলাম, মাঝে 0, 10, 20, 30 ইস্ট, এদিকে 10, 20, 30 ওয়েস্ট, তাই না? তারপরে কথা হচ্ছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল দ্রাঘিমা রেখা কয়টি? 7টি। 7টির মধ্যে দেখো এখানে কিন্তু অলরেডি আমার একটা আছে, হলো। আমাকে তাহলে আরো কয়টি করতে হবে? আরো 6টি। তাহলে ওই যে বললাম এখান থেকে এই মাপটি আমি রুল কম্পাসে হোক বা কাটা কম্পাস বা যেটাকে ডিভাইডার বলা হয় নিয়ে এই সরলরেখা বরাবর আরো 6টি তুমি অঙ্কন করলে, এই একই মাপে এরকম করে পরপর 6টি অঙ্কন করলে। আমি হাত দিয়েই করছি, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই 6টা, এদিকে একটা 7টা, তাহলে এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে আমি দাগগুলো দিলাম, এই দাগগুলো দেওয়ার পরে ঠিক একই রকম ভাবে সেট স্কয়ার দিয়ে এই দাগগুলো আমি টেনে নেব। তাহলে এইভাবে সেট স্কয়ারটা ধরলাম, আগে এটাকে সমান করব। আমি শুধু একটি বলে দিচ্ছি। তাহলে এই দাগটাকে আমি সমান করলাম, সমান করার পরে কি করব? এটাকে এদিকে লাগাবো, লাগানোর পরে এই যে এখানে যেখানে দাগগুলো আছে এখানে একটা সরলরেখা টানবো, তারপরে এখানে একটা সরলরেখা টানবো, তারপরে এটাকে আবার এদিকে সরাবো, সরিয়ে প্রত্যেকটা আমি দ্রাঘিমা রেখা এইভাবে অঙ্কন করব, ঠিক আছে? আমি এটা দিয়ে ধরো করে দিচ্ছি।
আচ্ছা, এবার আমি এগুলোকে হাত দিয়ে টেনে দিচ্ছি। তাহলে এগুলো হলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আচ্ছা, এবার তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে অক্ষরেখা, তাই না? অক্ষরেখাগুলো অঙ্কন করার জন্য একই রকম ভাবে সেট স্কয়ার নিতে হবে। সেট স্কয়ারটাকে বসিয়ে এইভাবে বসিয়ে কার সমান্তরাল করবে? এই যে 0 ডিগ্রি যে রেখাটা রয়েছে, যেটা প্রথমে অঙ্কন করেছিলাম তার সমান করবে। আমরা এইভাবে সমান করা হলো। সমান করার পরে এই সেট স্কয়ারটাকে ধীরে ধীরে উপরের দিকে নিয়ে যাবে, একদম উপর থেকেই ছবিটা অঙ্কন করতে ভালো লাগবে। এখান থেকে এখানে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে এখান থেকে যে এই পর্যন্ত অংশটাকে ডট দিয়ে দেখাবে, এইভাবে ডট ডট করে দেখাবে। তারপরে এই থেকে এখান থেকে যে লাস্ট পর্যন্ত যে দ্রাঘিমা রেখা আমার রয়েছে সব স্ট্রেট লাইন টেনে দেবে। সব কিন্তু সেট স্কয়ার দিয়েই, আমি হাত দিয়েই করছি, সব একইভাবে এইভাবে করে দেবে। তারপরে নিচে আসবে 30-এও করবে একই রকম ভাবে ডট ডট দিয়ে, এই রেখা পর্যন্ত ডট ডটই থাকবে। তারপরে এখান থেকে স্ট্রেট হয়ে যাবে। আমি হাত দিয়ে করছি। তারপরে ঠিক একই রকম ভাবে এখানে ডট ডট দিয়ে করতে হবে। মাপগুলো কম বেশি হয়েছে, আমি হাতের আন্দাজে যেহেতু করেছি, একদম এখানে স্ট্রেট করে দেবে। ঠিক একই রকম ভাবে এখানে আমি হাত দিয়েই করছি। নিচের গুলো সেম একই প্রসেস। এখানে ডট ডট দিয়ে এভাবে টেনে দিবে, এখানে ডট ডট দিয়ে এভাবে টেনে দিবে, এখানেও ডট ডট দিয়ে এভাবে টেনে দিবে, এখানেও ডট ডট করে এইভাবে সোজা টেনে দেবে। তাহলে আমার অক্ষরেখাগুলো টানা হলো। এবার কি করব? বাইরের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমি মুছে ফেলবো। যেহেতু আমি হাতে করেছি সেই জন্য ছবিগুলো জায়গায় জায়গায় কম বেশি হয়েছে, কিন্তু এগুলো যদি ওই মাপ ধরে নির্দিষ্টভাবে করলে একদম সমান আসবে। এবার যখন মুছে ফেলা হয়ে গেল তখন বিভিন্ন জায়গায় নামগুলো দিতে হবে, ঠিক আছে? নামগুলো দিতে হবে কত? দেখো, এটা আমার 0 ডিগ্রি, তাহলে এখানে লিখতে হবে 0 ডিগ্রি। তারপরে এখানে 10 ডিগ্রি, 10 ডিগ্রি। তারপরে কত আছে? 20 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এম নর্থ। ঠিক আছে, এরকম হবে এদিকেও 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এস। তাহলে অক্ষরেখাগুলো লেখা হয়ে গেল। এবার কি লিখবো? এবার হচ্ছে দ্রাঘিমা রেখাগুলো লিখবো। দ্রাঘিমা রেখাগুলো মাঝখানে কি রয়েছিল? 0, বা একদম সেন্টির করে দিচ্ছি। এদিকে কি ছিল? 30 ডিগ্রি ওয়েস্ট, তাই না? তাহলে তাই লিখবো। প্ল্যানিংও দেখবা তোমাদের তাই করা আছে। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি ওয়েস্ট। তারপর কত? 20 ডিগ্রি, 10 ডিগ্রি, 0 ডিগ্রি, সরি 0 ডিগ্রি। তারপরে এটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি ইস্ট। একই রকম ভাবে এই লেখাটাই এখানে যদি একই রেখা, এটা এই রেখাটা যদি একটাই, সেখানে এখানেও 30 ডিগ্রি, 20, 10, 0, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি ইস্ট হয়ে গেল। তাহলে এই ছবিটা আমার অঙ্কন হয়ে গেল। এবার এই ছবিটাকেই ভালো করে বক্সে সৌন্দর্য বজায় রাখার জন্য এখান থেকে সুন্দর করে একটা বক্স করে, সুন্দর করে একটি বক্স করে রাখবে, দেখতে ভালো লাগে। আর উপরে এবার হেডিংটা হবে। হেডিং কি হবে? সমক্ষেত্রফল বিশিষ্ট
সম, আমি এখানে করছি সম ক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। তোমরা এই হেডিংটাকে একদম ছবির মাঝখানে ভালো করে লিখবে। আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, এই যে মাঝখানের যে রেখাটা এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে নিরক্ষরেখা। এটাই তোমরা ভিতরে ভালো করে একেবারে গ্যাপ করে লিখবে, নিরক্ষরেখা। তাহলে হলো। এবং নিচের দিকে, ছবির একদম নিচের দিকে বক্সের বাইরে দিতে পারো, বক্সের ভিতরে দিতে পারো স্কেল। স্কেল যেটা দেওয়া আছে 1:100 মিলিয়ন, সেটাকে লিখে দেবে। এই হয়ে গেল আমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। আচ্ছা, একটা জিনিস এখানে একটু বলে দিই, এই যে দেখো অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলো পরস্পর যুক্ত কি করেছে, এটা ক্ষোভ তৈরি করেছে, তাই না? যে অক্ষরেখা, যেগুলো অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলো পরস্পর যুক্ত হয়ে একটি ক্ষোভ বা জালিকা তৈরি করেছে। এই জালিকাগুলোকে বলা হয় গ্যাটিকিউলস। সরি, আমি ভুল বললাম, মানে জালিকা গ্যাটিকিউলস একই। অক্ষরেখা ও দ্রাঘিমারেখা পরস্পর যুক্ত হয়ে যে ক্ষোভগুলো তৈরি করে, সেই ক্ষোভগুলিকে বলা হয় গ্যাটিকিউলস। তো আজকে এই পর্যন্তই। এরপরে আরেকটি যে প্রশ্ন তোমাদের বাকি থাকলো, সেটি আমি খুব তাড়াতাড়ি তোমাদের বলে মানে শিখিয়ে দেবো। আর এরপরে মানে ওই ক্লাসের পরে বা প্র্যাকটিক্যালটা বোঝানোর পরে আমি তোমাদের থিওরি ক্লাস নিয়ে আলোচনা করবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং যারা এটি দেখছো অন্যদেরও বা অন্য স্টুডেন্টদেরও দেখার সুযোগ করে দিও। ওকে, হ্যাভ এ নাইস ডে, বাই।